আসসালামু আলাইকুম। আজকে আমরা টাইপ 8 নিয়ে আলোচনা করব স্প্রেডশিট এর হিসাব নিকাশ। তো চলো স্প্রেডশিটের মাধ্যমে কিভাবে হিসাব নিকাশ করা যায় তা আমরা এখন এই এমসিকিউর মাধ্যমে শিখব। তো স্প্রেডশিট মানে তো ছড়ানো বড় মাপের ছক্করা কাগজ, এটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি। এখন এই ছক্করা কাগজের মধ্যে কিভাবে কি ম্যাথ করা যায় বা কিভাবে যোগ বিয়োগ গুণভাগগুলো করা যায় সেগুলো এখানে দেখানো হবে। প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে স্প্রেডশিটে রেঞ্জ বোঝানো হয়েছে কোনটি দ্বারা। মানে স্প্রেডশিট মানে কি, ছক্করা কাগজ এরকম দাগ দাগ দেওয়া ছক করা কাগজটাকে স্প্রেডশিট বলা হয় বা এমএস এক্সেলও বলা হয়। ঠিক আছে, এমএস এক্সেল সফটওয়্যার বলা হয়। এই সফটওয়্যারের মধ্যে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন ফাংশনের মধ্যে একটা রেঞ্জ ব্যবহার করা হয়। এই রেঞ্জ হচ্ছে আমাদের এই যেটার মধ্যে সেমিকোলন এরকম দেওয়া থাকবে, কোলন দেওয়া থাকবে সে, এবং সামনে কিছু একটা থাকবে এবং পিছিয়ে একটা কিছু থাকবে, অর্থাৎ সামনে একটা সেলের নাম, পরে একটা সেলের নাম, মিডিলে যদি এরকম হাইফেন দেওয়া বা হচ্ছে আমাদের এরকম কোলন দেওয়া থাকে সেটাই অ্যান্সার হচ্ছে গ, 2 অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সেলের রেঞ্জ? একই সেলের রেঞ্জই বলছে, যেহেতু আগে ছিল হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জটাই হচ্ছে যে আমি বলছিলাম এগুলো দুইটাকে সেল বলা হয়। সেল একটা সেল থেকে আরেকটা সেলের কতটুকু দূরত্ব থাকবে সেইটাই হচ্ছে রেঞ্জ বোঝানো হয়েছে। অ্যান্সার হচ্ছে 3 এটার। এখন আমরা একটু নোটে যাই, নোটে গিয়ে একটু দেখে নিই যে এইখানে আমাদের সেল বলতে কি বোঝানো হয়েছে। যখন আমরা স্প্রেডশিট দেখি, একটা সফটওয়্যারের ভিতরে স্প্রেডশিট দেখি, সে স্প্রেডশিটগুলোর মধ্যে এরকম অনেকগুলো ছক্করা কাগজ থাকে। এই ছক্করা কাগজের মধ্যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নাম থাকে। কি কি নাম থাকে চলো আমরা একটু দেখি। এগুলোকে এই যে এ বি সি ডি এগুলোকে বলা হয় কলাম। এগুলোকে কি বলা হয়? কলাম। আর এই সাইডে যেগুলো থাকে এই বরাবর এগুলোকে বলা হয় সারি বা রো। এগুলোকে কি বলা হয়? সারি বা রো, সারি অথবা রো। ইংরেজিতেও লেখা থাকতে পারে ROW, রো। এখন এই সারি বা রো ইন্ডিকেট করা হয় 1 2 3 4 5। আমরা আগের ক্লাসে যে এমসিকিউ ছিল সেটা দেখেছিলাম। তো এইখানে প্রত্যেকটা ঘরকেই সেল বলা হয়। এই প্রত্যেকটা ঘরের ইন্ডিভিজুয়ালি নেম রয়েছে। এখন এই যে এই ঘরটা কি এ কলামের মধ্যে পড়ছে না? এটা এ, এটা এ, এটা এ, এটা এ, তার মানে এটা এ কলাম। তাহলে এ কলামের মধ্যে এটা হচ্ছে এ। এখন এটা কিসের মধ্যে পড়তেছে? 1 নাম্বারে পড়তেছে না? তাহলে এটাকে A1 বলা হচ্ছে। আগে কলাম তারপর সারি নাম্বার লিখতে হয়, আগে কলাম পরে সারি নাম্বার লিখতে হয়। তাহলে এটা কি এ কলাম, তাহলে 2 নাম্বার সারিতে আছে A2, তাহলে এটা কি হবে? সি নাম্বার কলাম, এখানে 2 নাম্বার সারিতে আছে, তাহলে এটা কি হবে? C2। তাহলে এটা কি হবে বলো তো? সি নাম্বার কলামে আছে। কত নাম্বার কলামে আছে? সি নাম্বার। আর কত নাম্বার সারিতে আছে? 4 নাম্বার। তাহলে এটা কি হবে? C4। আচ্ছা এটা কি হবে তাহলে বলি তো একটু আমরা সবাই। আচ্ছা আশা করি তোমরা পেরে গেছো। এই যে ডি নাম্বার কলামে আছে, তাহলে আগে ডি, আগে কলাম পরে সারি। সারি কয় নাম্বার? 5 নাম্বার, তাহলে D5। তাহলে এগুলো সবগুলোর নাম আমরা শিখছি না? প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম রয়েছে না? এখন ধরো বলা হলো এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত সেলকে, এইটুকু সেলকে বোঝানো হয়েছে, এটার মধ্যে রেঞ্জ লেখো। তাহলে A1 to C1, তাহলে A1 to C1। ঠিক আছে, তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে A1 থেকে C1 পর্যন্ত। তাহলে A1 B1 C1 এই 3টা কলামকে একসাথে বুঝাইছে, এটাই হচ্ছে রেঞ্জ। এটাকে রেঞ্জ বলা হয়, সেলের রেঞ্জ বলা হয়, স্প্রেডশিটের রেঞ্জ বলা হয়। আশা করি রেঞ্জ কি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে আবার আমরা এসে চলে যাব। তারপরে সেলের রেঞ্জ পারলাম আমরা, সেলের রেঞ্জ হচ্ছে এইটা, আর হচ্ছে কলামের রেঞ্জ হচ্ছে এইটা, তাই তো? এটা হচ্ছে স্প্রেডশিটের রেঞ্জ আর এটা হচ্ছে সেলের রেঞ্জ। ওকে, 140 নম্বর কোশ্চেনে কি বলা আছে একটু আমরা দেখি। 140 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হলো ইকুয়াল ইকুয়াল, সমান সমান চিহ্ন দিচ্ছে। তারপর বলছে B1, B1 কি একটা সেল না? একটু আগে বললাম, তাহলে B1 সেল। তারপর কি বলছে? B2, তারপরে আবারও প্লাস দিয়ে লিখছে B3, তারপর বলছে B4, তারপর বলছে B5, তাহলে প্লাস প্লাস প্লাস, মানে এগুলো সবগুলো যোগ করতে বলছে ফর্মুলাটির ফাংশন নিচের কোনটি। এখন এখানে কি করছি? যোগ করছি না? এখন দেখো আমরা একটু যাই, যে আবার নোটে চলে যাই, দেখো কি বলা হয়েছে। এই যে প্রত্যেকটা সেল, এটা কি B1, এটা B2, এটা B3, এটা B4, তাই তো? B5, এগুলোকে কি করতে বলছিল? তারা যোগ করছিল। তাহলে এই উপর থেকে B1 B2 B3 এগুলো সব কি করছে? যোগ করছে। এখন আমরা জানি যোগের অপারেটরকে কি বলা হয়? যোগের অপারেটরকে বলা হয় হচ্ছে সাম, SUM। সাম কেন বলা হয়? কারণ এটা ফুল মিনিং হলো
সামেশন। কি বলা হয়? সামেশন। এর জন্য যোগের অপারেটরকে সাম বলা হয়। বিয়োগের অপারেটরকে কি বলা হয়? বিয়োগের অপারেটরকে সাব বলা হয়, কজ এটাকে সাবট্রাকশন বলা হয় ইংরেজিতে। তাহলে এটাকে ফুল মিনিং হচ্ছে সাব, তাই এটা শর্ট ফর্ম হচ্ছে এসইউবি, সাব ব্যবহার করা হচ্ছে। গুণ, গুণ চিহ্ন কিরকম হয়? এরকম না, এরকম না, এটা ম্যাথের ক্ষেত্রে। আইসিটির ক্ষেত্রে কিরকম? আইসিটির ক্ষেত্রে এই যে মিডিল বড় একটা দাগ হবে, এরকম স্টার চিহ্ন যেখানে দেখতে পাবে সেটাকেই বলা হয় গুণ চিহ্ন। সো এই গুণ চিহ্নকে কিভাবে আবার আমরা বলতে পারি? এই গুণ চিহ্নকে আমরা বলতে পারি প্রোডাক্ট, PRODUCT। তার মানে গুণকে কি বলা হয়? প্রোডাক্ট বলা হয়। যোগকে কি বলা হয়? সাম বলা হয় বা সামেশন বলা হয়। বিয়োগকে কি বলা হয়? সাবট্রাকশন বলা হয়। তাহলে এগুলো আমরা সব আশা করি এই অপারেটরগুলো মনে রাখতে হবে যখন আমরা ম্যাথটা করব। তো যেহেতু আমাদের এইগুলো সব যোগ করতে বলছে, এইখানে আমাদের বলছে এই সেলটাকে যোগ করতে। আমি ইয়েলো কালার করে দিচ্ছি। কোন সেলগুলোকে যোগ করতে বলছে? এই সেলগুলোকে যোগ করতে বলছে। তাহলে B1, B2, B3, B4, B5 এগুলো যোগ করো, যোগ করে রাখো, তাই বলছে, তাই তো? এখন আমরা যোগ দুই ধরনের করা যায় বেসিক্যালি। একটা হলো এই যে যেটা তোমাদের এখানে দেখানো হয়েছে, যে ইকুয়াল ইকুয়াল দিয়ে B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 এইভাবে একটা করা যায়। আরেকটা করা যায় হচ্ছে আমাদের সমান সমান দিব, এখানে কি যোগ করছি না, যোগের অপারেটর কি? যোগের অপারেটর হলো সাম, সামেশন, SUM, সাম লিখবো। সাম লেখার পর রেঞ্জ লিখে দেবো, এই শুরুটা আর শেষেরটা লিখবো, শুরুরটা আর শেষেরটা লিখবো। শুরুরটা কি? B1 আর শেষেরটা কি? B4। অ্যান্ড এই যে এইটুকু মধ্যে রেঞ্জ বোঝানোর জন্য আমি এখানে একটা স্টু ব্যবহার করছি। তাহলে এইভাবে রেঞ্জ বোঝানো হয়, শুরুরটা লিখতে হয়, শেষেরটা লিখতে হয়। মাঝখানে যদি 1000টাও থাকে কোনো সমস্যা না, আমাকে লিখা লাগবে না। আমার এটা শর্টকাট ফর্ম, প্রথমটা শেষেরটা লিখবো, মিডিলে আমরা একটা কোলন চিহ্ন ব্যবহার করব। তাহলেই আমাদের এখানে যা বোঝানো হয়েছে আগের লাইনে তা পরের লাইনে বোঝানো হবে। মানে এই সূত্র আর এই সূত্র অ্যাপ্লাই একই করলে একই অ্যান্সার আসবে, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট ফর্ম। যদি আমাদের এখানে 1000টা হচ্ছে সংখ্যাকে যোগ করতে বলতো, তাহলে আমাকে এত কষ্ট করে 1000টা সংখ্যায় হচ্ছে ক্লিক করে 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 আমাকে যোগ করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের একদম সহজ ভাষায় সাম মানে যোগ, যোগের অপারেটর লিখবো, তারপর কি করব? প্রথম যে সেল নাম্বারটা সেটা দিব, শেষের যে সেল নাম্বারটা দিব, মিডিলে কি দিব? একটা স্টু বসে দিব। এইভাবে আমরা যোগ করতে পারি। এখন চলো আমরা দেখি ওখানে কি বলছিল। আমাদের এখানে বলছে যে B1, B2, B3, B4, B5। তাহলে কোনটা হবে? আশা করি বুঝে গেছি। এখানে সব সাম দেওয়া, ইকুয়াল দেওয়া। রেঞ্জের ক্ষেত্রে শুরুরটা শেষেরটা হয়। শুরুর কোনটা? শুরুরটা কি? B1 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আচ্ছা, তারপর কি বলছে? শেষে কি বলছে? B5 কোথায়? এখানে নাই, এখানে নাই, এখানে কোথায় আছে? এইখানে আছে, তাই তো? তাহলে বোঝাই যাচ্ছে অ্যান্সার কি হবে? অ্যান্সার 4 হবে। অ্যান্সার কি হবে? ঘ নাম্বার হবে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথে আবারও বলছে যে B1, B2, B3, B4 অ্যান্ড সাথে B5 যোগ করতে। তাহলে আমাদের এখন কি হবে বলো তো? এখন আমাদের আবারও সেই সাম ব্যবহার করব, যেহেতু যোগ করতে বলছে। এখানে দেখানোই আছে যোগ 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 যোগ। ওকে, ভালো কথা। তার মানে সাম সমান সমান চিহ্ন শুরুতে দিতে হয়, যে এখানে মিডিলে দিছে, ভুল। যদি কোনো একটা অপশনে সমান চিহ্ন না থাকে তার মানে ওই অপশনটাও ভুল। ধরো চারটা অপশনের মধ্যে দুইটার মধ্যে সমান সমান চিহ্ন দেওয়া আছে, দুইটার মধ্যে সমান সমান চিহ্ন দেওয়া নাই। তাহলে চোখ বন্ধ করে প্রথমে ভাইবা নিব যে ও দুইটার মধ্যে সমান সমান চিহ্ন দেওয়া নাই, তাহলে ওই দুইটা আগে বাদ। ওই দুইটা আমি চিন্তাই করবো না, ওই দুইটাতে কী আছে দেখবই না। পরের যে দুইটাতে সমান সমান দেওয়া আছে সেইটা নিয়ে ক্যালকুলেশন করবো যে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে। ওকে, তাহলে আমাদের এখন যোগ মানে তো সাম। এবার প্রথমটা কি আছে? প্রথমটা B1, এই যে B1। ওকে, লাস্টের কি আছে? C5। তাহলে C5 কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। কিন্তু এখানে কিন্তু দেখো চারটার মধ্যে থাকলো, এখানে এই যে দেখো এইখানে কি করছে? আবারও এই যে B4 দিয়ে এগুলো করছে। এগুলো করলে হবে না, এগুলো করা যাবে না। এই তিনটা এর জন্য ভুল। সঠিক হচ্ছে এইটা, ঠিক আছে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে 142 নম্বর প্রশ্নে B4 থেকে B9 সেল সমূহের মানগুলোকে যোগ করার ফাংশন নিচে কোনটি? এখন যোগ মানে কি? সাম, সামেশন। সো সাম দেখো চারটাতেই আছে, বাট আমি আগেই বলছি সমান সমান চিহ্ন যদি না থাকে শুরুতে তার মানে ওটা আগেই বাদ। এখন কোনটা বাদ আমরা দেখেই বুঝতে পারছি কোনটা বাদ। এই দেখো এখানে প্লাস চিহ্ন শুরুতে দেওয়া, এটা বাদ। তারপরে দেখো এখানে কি
সামনে সমান সমান চিহ্ন দেয় নাই, তাহলে এটাও বাদ, মিডিলে দিছে, তাহলে এই প্রথমেই গ আর ঘ বাদ হয়ে গেল। এখন চিন্তা করতে হবে ক আর ঘ এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার। এখন বলছে কি B4 থেকে, তাহলে B4 কোথায় আছে? এখানে আছে, হ্যাঁ, আবার এখানে আছে কি, এখানেও আছে। এরপর কি বলছে B9 কি করতে? যোগ করতে। এই যে B9, এই যে B9। এখন এখানে ওরা যোগ চিহ্ন দিছে, যোগ তো আলাদা করে দেওয়ার দরকার নেই, এখানে তো শুরুতে সাম দিছি আমরা, তাহলে কি আমার এটা হবে? শুরুতে সাম দিছি, তাহলে কি আর ভিতরে যোগ দেওয়া লাগবে? রেঞ্জ বুঝায়, এটা দ্বারা কি বোঝায়? রেঞ্জ বুঝায়। রেঞ্জ মানে কি? আমাদের ওখানে টু থাকবে, এখানে আমাদের এখানে এরকম একটা বিসর্গের মতন চিহ্ন থাকবে, তো নাই তো এটা, তাই না? তার মানে এটা ভুল, দেখাই যাচ্ছে এটা ভুল। তার মানে অ্যান্সার কোনটা? কোনটা সঠিক? ক। অ্যান্সার হচ্ছে 1 ক। ঠিক আছে, দেখো আবারও দেখাই, অ্যান্সার হচ্ছে ক। কেন ক? B4, এই যে B4, B9 বলছে রেঞ্জ, এই যে রেঞ্জ বলছে যোগ করতে, যোগ করার জন্য সাম, শুরুতে যোগ আছে, তার মানে এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে বলছে গুণ করার প্রক্রিয়া কয় ধরনের? আমরা জানি গুণ 2 ধরনের হয়, ইতিমধ্যেই আমরা নোটের মধ্যে দেখে আসছি। এই একটা সিস্টেমে মানে যোগ করি, গুণ করি, সবগুলো 2টা নিয়ম হয়, কজ এই একটা নিয়ম আর হচ্ছে এই যে সূত্রের একটা নিয়ম, এই হলো 2টা নিয়ম। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? 2 ধরনের। অ্যান্সার কি হবে? খ হবে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। ওকে, 144 নম্বর কোশ্চেন কি বলছে? MS এক্সেলে গুণ করার ফাংশন নিচে কোনটি? এখন আমি কি বলছিলাম? যোগ মানে সামেশন, বিয়োগ মানে সাবট্রাকশন, গুণ মানে প্রোডাক্ট। এখন প্রোডাক্ট কোথায় লেখা? কোথায় লেখা? এই যেখানে লেখা, তাই না? অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়াকে বোঝায়? ইতিমধ্যেই পড়ছি, গুণ করাকে বোঝায়। সো গুণ করা। ফাংশন এর পূর্বে কোনটি বসে? কোনো একটা ফাংশনের আগে কি বসে? আমি সবসময় বলছি শুরুতে, যখনই আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করব, ফাংশন অ্যাপ্লাই করব, শুরুতে সমান সমান চিহ্ন দিতে হবে, বলছি না? একটু আগেই তো বললাম। তাই অ্যান্সার কি হবে? সমান সমান চিহ্ন। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। আচ্ছা, 147 নম্বর কোশ্চেনে বলা হয়েছে স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্ন ব্যবহার করা হয়? আচ্ছা, এই যে ইতিমধ্যে বলছি, এটা কি গুণ চিহ্ন? এটা কিন্তু গুণ চিহ্ন না। কোনটা গুণ চিহ্ন? গুণ চিহ্ন হলো স্টারের মতন দেখতে। স্টারের মতন কি? তারার মতন দেখতে। তারার মতন কোনটা? ঘ নাম্বার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, কেউ আবার মানে ম্যাথ করতে করতে আমাদের অনেক সময় এটা হয় যে হ্যাঁ গুণ চিহ্ন মানে তো এটা ইজি বিষয়, মানে এটা ক দাগায় দিয়ে আসলাম। পরীক্ষার সময় এরকম আমাদের অনেক মানে পারা জিনিস আমরা ভুল করে আসি। সো পরীক্ষার সময় অনেক টাইম থাকবে MCQ দাগানোর জন্য, মাথা ঠান্ডা করে MCQ দাগাবা। ওকে, এত তাড়াহুড়া করবা না। আচ্ছা, তারপরে স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? একই কোশ্চেন, যে গুণ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়। আচ্ছা, শুরুতে। এখন দেখো, এই যে আরেকটা বিষয় দেখো, বলা হয়েছে স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে, না যখন তুমি ফলাফল সেলে গুণ করার জন্য গুণ চিহ্ন দাগাই দিলাম, হইল না। বলছে যে সেলে কোন চিহ্ন দিয়ে শুরু করা হয়? এই যে স্টার্টিং কোনটা দিয়ে শুরু করা হয়? ফাংশনের স্টার্টিং শুরু করা হয় সমান সমান দিয়ে, তাই না? আমরা গুণ করার শুরুতে কোনো সূত্র লেখার আগে কি বলছি? সমান সমান দিয়ে শুরু করতে হবে, বলছি না? সমান সমান নাই মানে অ্যান্সার ভুল, তাহলে সমান সমান অ্যান্সার হবে, ইকুয়াল অ্যান্সার হবে। কেউ আবার ভুলে গুণ দাগায় দিয়ে আসবা না, ঠিক আছে? যে আরে এটা তো ম্যাডাম বলছিল, এটা আমি ভুল করব, হ্যাঁ তাহলে তো আমি এখানে গুণ দিব না, এটাই দিব, দিয়ে আবারও তুমি ভুলই করছো। ভালো মতো প্রশ্নটা পড়বা, কি বলছে বুঝবা, তারপরে দাগাবা। ওকে, তারপরে দেখো, ওকে দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? 149 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইকুয়াল প্রোডাক্ট A2 D2। তাহলে একটা রেঞ্জ বোঝানো হয়েছে, তাই তো? তাহলে প্রোডাক্ট A2 এটা হচ্ছে একটা সূত্র। এখন কি বলছে? এইখানে প্রোডাক্ট কিসের কাজ করছে? প্রোডাক্ট এখানে ফাংশনের কাজ করছে। ওকে, নেক্সট কোশ্চেন। তো 150 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো একটু দেখি। স্প্রেডশিটে গুণ করার সূত্র নিচে কোনটি? এখন আমরা জানি গুণ করার চিহ্ন হচ্ছে এইটা, তাই না? এখন আমরা তো কেউ ভাগ চিহ্ন দেখি নাই, তাই না? ভাগ যোগ দেখছি, বিয়োগ দেখছি, হ্যাঁ, কিন্তু আমরা ভাগ চিহ্ন দেখিনি, গুণও দেখেছি। ভাগ চিহ্ন হচ্ছে এইটা, এই স্ল্যাশকে ভাগ বোঝানো হয়। এখন এই যে এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে ভাগ, আর এটা হচ্ছে উল্টা দেওয়া, তার মানে এটাও ভুল দেওয়া, ঠিক আছে? প্রথমত এটা ভুল, এই অবভিয়াসলি এটা বাদ, আর বলছেই তো গুণ করতে, তাহলে এখানে এটাও হবে না, বোঝাই যাচ্ছে। আবারও বলছে গুণ করতে, এখন অনেকে এটা দাগাই দিয়ে আসবা, ভাববা যে এইভাবেই গুণ, সো এইভাবে তো গুণ না। গুণ চিহ্ন কোনটা? এই যে স্টারের মতন এটা, তাই না? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। অ্যান্সার কোনটা হবে? ঘ নাম্বারটা অ্যান্সার হবে।
151 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো একটু দেখি। গুণ করার ক্ষেত্রে A1 সেলকে B1 সেল দিয়ে গুণ করার জন্য ফলাফল সেল নিচের কোনটি হবে সূত্র লেখো। এখন প্রথমেই আমাদের সমান সমান চিহ্ন থাকতে হবে, প্রথমে বলে দিছি। তাহলে এই দুইটাতে সমান সমান চিহ্ন দেওয়া আছে, এই দুইটাতে সমান সমান চিহ্ন দেওয়া নাই, তাহলে এটা আগেই বাদ। ওকে, আচ্ছা এরপরে বলছে A1 আর A2, এই যে A1 আর B1, A1 B1 A1 B1, এখন বলছে গুণ করতে। এখন গুণ চিহ্ন কোনটা? আগেই বলছি স্টারের মতন, তাহলে এই যে এটা হবে, দেখে বোঝা যাচ্ছে তাই না? ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেনে কি বলা আছে, এক্সেলে ভাগ করতে কোনটি ব্যবহার করা হয়? ভাগ করার চিহ্ন কোনটা? এই যে এটা না, স্ল্যাশ না? স্ল্যাশ কীরকম, এই যে এরকম দেখতে না? এখন দেখো এই যে এরকম উল্টাও দেওয়া থাকবে, অনেকের এটা ভুল হয়ে যেতে পারে, ভালো মতো মনে রাখবা এই দিকে, ঠিক আছে? ডান দিক থেকে বাম দিকে আসবে। ওকে, এবার অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন, A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেলে কোন সূত্রটি বসবে? এখন ভাগ করার জন্য তো স্ল্যাশ বোঝানো হয়েছে, এই যে স্ল্যাশ এই যে এখানে আছে আর এখানে আছে, অ্যান্ড অন্যগুলোতে এইরকম চিহ্ন দেওয়া আছে যে আমরা ম্যাথে যেমন ভাগ চিহ্ন ব্যবহার করি, তো এটা ব্যবহার করা যাবে না। আগেই বসি যে ভাগ করার জন্য স্ল্যাশ ব্যবহার করা হয়, তাহলে এটা এই দুইটা আগেই বাদ, তাই না? অ্যান্সার কি? ক আর খ এর মধ্যে একটা হবে। এখন A12 এখানেও আছে, B13 এই যে B13 আছে। এখন আমরা শুরুতেই বলছিলাম কোনো সূত্র যখন অ্যাপ্লাই করব বা ফাংশন আমরা অ্যাপ্লাই করব, শুরুতে সমান সমান চিহ্ন থাকতে হবে। তো শুরুতে সমান সমান চিহ্ন কোনটাতে আছে? এতে আছে না, কতে আছে না? তাহলে ক নাম্বার অ্যান্সার হবে। অ্যান্সার কি হবে? ক নাম্বারটা হবে, দেখেই বোঝা যাচ্ছে যে অ্যান্সার ক। ওকে, ভাগ করব A12কে B13 দ্বারা ভাগ করলাম, সমান সমান চিহ্ন আছে, তার মানে অ্যান্সার ক। পরবর্তী প্রশ্ন, A2 সেলকে ক্রয় মূল্য এবং B2 সেলকে শতকরা লাভের হার দেওয়া হলে ফলাফল সেলের মোট লাভ নির্ণয় করার কোন সূত্রটি ব্যবহার করা হবে? এখন যখনই বা লিখতে হবে বলছে, সূত্রটা কি হবে আমাদের বের করতে বলছে, যখনই আমাদের প্রশ্নের মধ্যে ক্রয় মূল্য লেখা থাকবে অ্যান্ড লভ্যাংশ বা লাভের হার নির্ণয় করতে বলবে, তখন আমরা ফার্স্টে যেই দুইটা মানে সেল দেওয়া থাকবে, যেমন এখানে A2 আর B2 দেওয়া আছে, এই দুইটা সেলকে গুণ করে দিব। কি করে দিব? গুণ করে দিব। বলছে লাভের হার, হার মানে কি? পার্সেন্টেজ, তারপর পার্সেন্টেজ দিয়ে দিব লাস্টে, তার মানে আমরা 100 দ্বারা ভাগ, ঠিক আছে, পার্সেন্টেজ করে দেবো। আবারও বলতেছি একটু শুনি, আমরা নোটে গিয়ে একটু দেখে নিই। যখনই আমাদের বলবে কোনো একটা সেল দেওয়া আছে, ঠিক আছে, কোনো দুইটা সেল দেওয়া আছে, বলছে এটা হচ্ছে ক্রয় মূল্য আর আরেকটা দেওয়া আছে হচ্ছে লভ্যাংশ বা লাভের অংশ, ঠিক আছে, লাভের হার। এবার বলছে এই দুইটা সেলকে আমাদের লাভের অংশ বের করতে, লভ্যাংশ নির্ণয় করতে, ঠিক আছে, বা পার্সেন্টেজ নির্ণয় করতে। যখনই দুইটা সেল দেওয়া থাকবে আমরা প্রথমে দুইটাকে গুণ করে দিব, দিলাম গুণ করে, এরপরে কি করব? এটাকে 100 দ্বারা ভাগ মানে কি? আমাদের ওই যে পার্সেন্টেজ, ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজ বসাই দিব। আর আমরা জানি কোনো একটা সূত্র অ্যাপ্লাই করার আগে সমান সমান চিহ্ন মাস্ট বি দিতে হবে, তাহলে সমান সমান চিহ্ন হবে এখানে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সূত্র, বুঝতে পেরেছি? ক্রয় মূল্য এবং লাভের হার যদি লেখা থাকে, ক্রয় মূল্য দেওয়া আছে সেলের, অ্যান্ড সেখানে শতকরা নির্ণয় করতে বলছে, শতকরা লাভের হার কত। প্রশ্নের মধ্যে শতকরা লাভের হার বা হার শতকরা এরকম লেখা থাকলে তখন আমরা এরকম সূত্র অ্যাপ্লাই করব। সমান সমান চিহ্ন চারটাতেই আছে, ওকে ভালো। এবার A2 এবং এই যে গুণ দেওয়া আছে, এই দেখো সেম এখানে গুণ চিহ্নটা ভুল দেওয়া। আর আমাদের গুণ চিহ্ন কোনটা হবে বলো তো? গুণ চিহ্ন কোনটা হবে? স্টারের মতন হবে। তো স্টারের মতন কোনটা দেওয়া আছে? যে এটা দেওয়া আছে না, এটা দেওয়া আছে না, তাহলে অ্যান্সার কি হবে? এটা হবে। দেখো আর কোনোটা কি মিলে? এখানে গুণ চিহ্ন আছে নাই, তাহলে অ্যান্সার হচ্ছে 3। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। 155 নম্বরের কোশ্চেনে কি বলা আছে চলো দেখি। A2 ইকুয়াল ক্রয় মূল্য, B2 ইকুয়াল 200% লাভ। তাহলে আবার A2 সেলে কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে। B2 সেলে কি দেওয়া আছে? লভ্য অংশ দেওয়া আছে। বলছে C2 ইকুয়াল বিক্রয় মূল্য হলে C2 নির্ণয়ের সূত্র লেখো। C2 এর মধ্যে আমি রাখতে চাচ্ছি বিক্রয় মূল্য। লাইক আমি একটা কলম কিনে নিয়ে আসছি, ঠিক আছে, এখন আমি সেল করব। আমি অনেকগুলো কলম নিয়ে আসছি, এই কলমগুলো আমি অনেকগুলো কিনে নিয়ে আসছি। আমি একজন বিক্রেতা, আমি এটা বিক্রয় করব। সো বিক্রি করার জন্য আমি তো কিনে নিয়ে আসছি কম টাকা দিয়ে। এখন আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট
যোগ করবো, এটার সাথে একটা লাভ বা লভ্যাংশ রাখবো, তাই না? তো সেই লাভ অংশ রেখেই তো তোমার কাছে বিক্রি করবো, লাইক তোমার কাছে ধরো বিক্রি করছি, তো বিক্রয় মূল্য কত এটাই বের করতে বসে। লাভের অংশ আমাকে আগে বের করে নিতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করব, A2 সেলকে এই B2 সেল দ্বারা গুণ করে লাভের হার, ওই যে শতকরা লাভের হার কত সেটা বের করব, করার পর লাভ যে অংশটা পাবো সেটার সাথে আমি যেটা দিয়ে কিনে নিয়ে আসছিলাম যে টাকাটা, ওটার সাথে যোগ করব, যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য। আবারও বলি দেখো, এই কলমটা দিয়ে বলি, এই কলমটা আমরা সবাই চিনি, এই কলমটার দাম কয় টাকা? এই কলমটা তোমরা কিনো 5 টাকা দিয়ে, তাই না? এখন এই কলমটা বেসিক্যালি 3 টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয়, কম টাকায় কিনে নিয়ে আসা হয়। দোকানদাররা কি করে, 3 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, তারপরে তার কয় টাকা লাভ করে? 2 টাকা লাভ করে। তাহলে এই 3 টাকার সাথে 2 টাকা যোগ করে দেয়, যোগ করে কয় টাকা? 5 টাকা হয়। এই 5 টাকা দিয়ে তোমার কাছে বিক্রি করে, তার মানে 2 টাকা ছিল তার লভ্যাংশ, লাভের অংশ, ঠিক আছে? এই লভ্যাংশ বের করার জন্য এর পার্সেন্টেজ দেওয়া থাকে, এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার যে টাকাটা হবে সেই টাকাটা, যে টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি, এটা রেখে দিব। এবার আমাকে লভ্যাংশ বের করতে হবে, সেই যেই ধরো 20% আমি লাভ করব, তাহলে এই যে টাকাটা আছে সেই টাকাটার সাথে লভ্যাংশ যোগ করে দিলাম, গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পরে যে মানটা আসলো সেটা হচ্ছে আমার লাভের অংশ। লাভের অংশের সাথে মানে তখন আসলো ধরো 2 টাকা, এই 2 টাকার সাথে আমি এই যে কিনে নিয়ে আসছি কয় টাকায়? 3 টাকায়, যোগ করে দিলাম, দিয়ে বানাইলাম কয় টাকা? 5 টাকা। এবার 5 টাকায় বিক্রি করলাম, এটাই হচ্ছে বিক্রয় মূল্য। এটার অ্যান্সার কী হবে ইতিমধ্যে তোমরা বুঝেই গেছো কী হবে। দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, সেই ক্রয় মূল্যটা এই যে লিখছি সেটা ক্রয় মূল্যটা যোগ করতে হবে আবারও, তাই যে যোগ দিয়ে রাখছি। এরপরে বলছি ক্রয় মূল্যর সাথে লভ্যাংশ গুণ করে পার্সেন্টেজ করে দিতে হবে, এই যে গুণ করে পার্সেন্টেজ করলাম, ঠিক আছে? তারপরে এই যে লভ্যাংশ বের করে নিলাম, লাভের অংশ, সেটার সাথে কি করলাম? ক্রয় মূল্য যোগ করে দিলাম, দিলেই কি আসবে? বিক্রয় মূল্য আসবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। উদ্দীপকটা একটু দেখি, দেখো ওয়ার্কশিট লক্ষ্য করো এবং 156 এবং 57 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে লেখা আছে 3 জনের ডেটা দেওয়া আছে, 3 জনের মধ্যে XYZ, এক্স বাংলায় কি পেয়েছে, ইংরেজিতে কি পেয়েছে, ম্যাথে কি পেয়েছে, টোটাল অ্যান্ড অ্যাভারেজ। এখন একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্নটার ঘরের নাম কি? হয়তো এরকমই একটা প্রশ্ন আছে, আমরা প্রশ্ন দেখার আগেই দেখি যে এই যে প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া আছে এই সেলটার নাম কি হবে? কি হবে? এটা F নাম্বার কলামে আছে না? তাহলে এটা কি F, এবং কত নাম্বার সারিতে আছে? কত নাম্বার সারিতে আছে? 2, তাই তো? 2 নাম্বার, তাহলে F2। এটার নাম কি? প্রশ্নবোধক চিহ্নের নাম কি? F2। তাহলে আমরা চলো একটু দেখে আসি আমাদের কোশ্চেনটা কি। এটা তো উদ্দীপকের অনুসারে কোশ্চেনটা কি বলছে। এই দেখছো এখানে বলছে যে এই যে প্রশ্নবোধক চিহ্নের F2 সেল কত হবে, এটার নাম F2 সেল আমরা জানি, আর F2 সেলের মান কত হবে এটা বলছে। এখন আমরা মান নির্ণয় করব, F2 সেলের মান নির্ণয় করতে বলছে। চলো আমরা F2 সেলটাতে আমরা উদ্দীপকে চলে যাই, দেন আমরা মান নির্ণয় করব। এখন এখানে F2 সেল হলো X নামের ব্যক্তির, তার সে বাংলায় পাইছে 50, ইংরেজিতে পাইছে 55, ম্যাথে পাইছে কত? 75। তার টোটাল কত? টোটাল বের করে এভারেজ বের করতে হবে। সূত্র হচ্ছে টোটাল মানে কি? এই তিনটা যোগ করতে হবে, এই তিনটা যোগ করতে হবে। সো এই যে 50 যোগ করব, 55 যোগ করব, 75 যোগ করলাম, ঠিক আছে? অর্থাৎ এখানে আমাদের এই সবগুলো যোগ করতে হবে। তো আমাদের এখানে তাহলে এই যে 55, এই 50 যেটা, ঠিক আছে, বাংলাতে সে 50 পাইছে, এটা কোন ঘরে আছে? B2-তে। তারপর এটা কিসে আছে? C2-তে। এটা কিসে আছে? D2-তে। তাহলে আমরা সূত্র জানি এগুলো সব যোগ করার জন্য ইকুয়াল B2 + C2 + D2, এই যোগ করলাম, এটা হচ্ছে টোটাল। টোটাল বের হওয়ার পর এভারেজ কীভাবে বের করে? এভারেজ বের করে হচ্ছে যেহেতু আমাদের 3টা সংখ্যা আছে, মানে 3টা নাম্বার আছে, 3টা পরীক্ষার নাম্বার, বাংলা, ইংরেজি অ্যান্ড ম্যাথ। সো এই 3টাকে আমরা যোগ করে 3 দ্বারা ভাগ করব। যখন এভারেজ বলবে যে কয়টা তুমি যোগ করবা সেই কয়টা সংখ্যা তুমি আবার ভাগ করবা। তার মানে এখানে কয়টা সংখ্যা যোগ করছো? 1 2 3, 3টে সংখ্যা, তাহলে কয় দ্বারা ভাগ হবে? 3 দ্বারা ভাগ হবে। সো ভাগ করে যেটা আসবে সেটাই হচ্ছে, ভাগ করার পর যেটা আসবে, এই 3টা যোগ করব, যোগ করার পর ভাগ করব 3 দিয়ে, যেটা আসবে সেটা আনসার। চলো আমরা সবাই মিলে একটু ভাগ করি, ভাগ করে একটু দেখি। তো এখন আমরা যেটা লেখা আছে আমাদের B2-তে আছে বাংলা মান পাইছে সে 50, সে 50 প্লাস আমাদের কি করতে হবে? ইংরেজির যে মান আছে 55 প্লাস 75, ম্যাথে সে 75 পাইছে। এই যে সবগুলো এখন আমি যোগ করলাম, যোগ করে যে মানটা আসলো সেটাকে 3 দ্বারা ভাগ করব, ভাগ দিলাম 3।
আসার পর কত আসছে 60, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এভারেজ বের করার নিয়মটা কি, আমরা তিনটাকে যোগ করব, তাহলে এই যোগ করার পরে যেটা আসছে তারপরে 3 দ্বারা ভাগ করে আসছে কত 60, এটাই হচ্ছে অ্যান্সার। চলো আমরা একটু ইসে চলে যাই, প্রশ্ন যেখানে আছে সেখান থেকে দেখি 60 লেখা আছে কিনা অপশনে। এই দেখো অপশন কতেই দেওয়া আছে 60, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 60, এটাই তো আসলো আমাদের, তাই না? এবার বলছে এক্স এর টোটাল নাম্বার বের করতে কোন সূত্র ব্যবহার করতে হবে, টোটাল নাম্বার। তাহলে আমি এই টোটাল নাম্বার কিন্তু ইতিমধ্যে বের করে তোমাদের দেখাইছি, ইকুয়াল ইকুয়াল দিয়ে b2 + c2 + d2, তাহলে আই অ্যান্সার সঠিক। এরপর আরেকটা বলছিলাম যোগ করাকে, যোগের অপারেটরকে কি বলা হয়, সাম বলা হয়, সামেশন বলা হয়। সাম কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে দেখো রেঞ্জটা ভুল দেওয়া, তাই না? তারপর আবার সমান সমান চিহ্ন দেওয়া নেই, দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল। আমি বলছি প্রথমেই সমান সমান চিহ্ন দেওয়া থাকতে হবে, সো এখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে, আর এই যে দেখো এটাকে রেঞ্জ বলে, বলছিলাম না যে টু দেওয়া থাকবে বা হচ্ছে দশমিক দেওয়া থাকবে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক। তাহলে 1 আর 3 সঠিক, 1 আর 3 কোথায় আছে, খতে আছে, অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো একটা উদ্দীপক দেখবো, দেখে 58 এবং 59 নাম্বার কোয়েশ্চেন, 158 159 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার করব। আচ্ছা, এখানেও আমাদের বলছে যে সেম উদ্দীপকই দেখা যাচ্ছে, কিন্তু কোয়েশ্চেনটা একটু আলাদা। হ্যাঁ, কোয়েশ্চেনটা একটু আলাদা। কি বলছে যে নাম দেওয়া আছে XYZ, বাংলা ইংরেজি ম্যাথ, বাংলা ইংরেজি ম্যাথে সে কত পাইছে টোটাল এভারেজ। এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নবোধক চিহ্নিত সেল অ্যাড্রেস নিচে কোনটি, প্রশ্নবোধক চিহ্ন কোথায় দেওয়া আছে, এখানে। তাহলে এটা কত নাম্বার কলাম, F নাম্বার কলাম, একে F, এর নাম কি F, ওকে ঠিক আছে, এর নাম F, জানতে পারলাম। এটা কত নাম্বার সেলে রয়েছে, কত নাম্বার, এটা তো কলাম বললাম। এবার সারি কত, সারি হচ্ছে 4 বা 4, তাহলে এটা কি হইলো, এটা F4। ঠিক আছে, কি আবারও বলি, এটা হচ্ছে F নাম্বার, এই লম্বা বরাবর এগুলোকে কি বলে, কলাম বলে। তাহলে এই কলাম নাম্বার, এটা কি সারি, কোন সারিতে আছে, 4 নাম্বার সারিতে আছে, তাহলে এটার নাম কি F4। F4 কোথায় আছে, 3-এ আছে, অ্যান্সার কি হবে গ। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, পরবর্তী প্রশ্নে আবারও একই টাইপের প্রশ্ন, দেখো কতবার বোর্ডে আসছে, 17 সালে আসছে সকল বোর্ডে, তারপরে আবার যশোর বোর্ডে আসছে, সিলেট বোর্ড 2024-এ আসছে, অনেকবার আসছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে বিভিন্ন টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, সংখ্যা ভিন্ন, এরকমভাবেই তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে। একই কোশ্চেনই আসবে, বাট একটু সংখ্যা অদল বদল করে দেওয়া হবে, ঠিক আছে? এবার দেখো কি বলা হয়েছে, যে XYZ দেওয়া আছে, বাংলা ইংরেজি অ্যান্ড ম্যাথের মার্ক দেওয়া আছে, টোটাল অ্যান্ড এভারেজের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এখন বলছে প্রশ্নবোধক চিহ্নে F2 সেলের কত হবে। সো এগুলো আবারও কি করব, আমরা যোগ করব। সো মনে মনে যোগ করি, যোগ করার পর যেটা আসবে সেটা টোটাল করি, টোটাল করার পর 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে যেটা আসবে সেটা অ্যান্সার। তো আমরা যোগ করলাম, ক্যালকুলেটরে যোগ করে একটু দেখি, 1 সেকেন্ড, আমরা দেখাচ্ছি না, তোমরা একটু করো মনে মনে। 45 + 50 প্লাস হচ্ছে 70, তারপর হচ্ছে আমরা 165 আসছে, ঠিক আছে, ভাগ 3 দিলাম। এই দেখো এটার অ্যান্সার কত আসছে, এটার অ্যান্সার আসছে 55, দেখা যাচ্ছে আশা করি, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে, 55.00 দেওয়া আছে না, সো 55, এটাই হচ্ছে ক অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে কি বলা আছে, 160 নাম্বার কোশ্চেন, এক্স এর টোটাল নাম্বার বের করতে কোন সূত্র ব্যবহার করা হয়। একই জিনিস, টোটাল নাম্বার বের করার জন্য যোগ করতে হবে, এই যে B2 C2 D2 সব যোগ করব, সাম 1 আর 3, 1 আর 3 দেখছে ডাবল রিপিট কোশ্চেন আসছে, 2বার কোশ্চেন আসছে। একবার হচ্ছে 2024-এ 17-তে যে কোশ্চেনটা আসছে সেটা আবার 24-এ আসছে, ঠিক আছে, অন্য একটা বোর্ডে। সো আমাদের রিপিট কোশ্চেন অনেক আসে, তাই আমাদের ভালো মতো বোর্ড কোশ্চেনগুলো পড়ে যেতে হবে। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব। বলা হয়েছে নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং 161 এবং 62 নাম্বার কোশ্চেনের উত্তর দাও। এবার নাম্বার নেম দেওয়া আছে XYZ, বাংলা ফার্স্ট পেপারে সে একটা মানে মার্কস পেয়েছে XYZ, ইংরেজিতে কোনো মার্কস দেওয়া নেই, ম্যাথে দেওয়া নেই। এখন লিখছে টোটাল কত। এখন টোটাল বের করার কথা বলতে পারে, অথবা টোটাল যে চিহ্ন দেওয়া আছে, টোটাল এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এই সেলটার নাম কি, এই সেলটার নাম কি বলো তো একটু সবাই,
আচ্ছা, এটা হচ্ছে ই নাম্বার কলামের 2 নাম্বার সারিতে আছে, তাহলে এটা কি E2, তাই না? দেখো এখানে কি বলছে, প্রশ্ন বোধক যে চিহ্নিত সেলটি অ্যাড্রেস কোনটি? প্রশ্নবোধক চিহ্নিত সেলটির অ্যাড্রেস E2 কোথায় আছে? গতে। পরবর্তী কোশ্চেন, জেড নামের শিক্ষার্থীরা বাংলায় উভয় পত্রে প্রাপ্ত নাম্বার সমান হলে বাংলা দ্বিতীয় পত্রে তার মোট নম্বর নির্ণয়ের কোনটি ব্যবহৃত হবে? আচ্ছা, প্রশ্নটা আর একটু ভালো মতো দেখি। জেড হচ্ছে এ, বাংলায় পেয়েছে 40। বলছে যে এখানে আমরা উদ্দীপকটা আর একটু ভালো মতো দেখি, একটু নিচে নামায়নি, দেখো এখানে সে বাংলা ফার্স্ট পেপারে মার্ক এটা পেয়েছে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে শিক্ষার্থী বাংলার উভয় পত্রে প্রাপ্ত নাম্বার সমান হলে, উভয় পত্র মানে হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই সে সমান মার্ক পেয়েছে। ফার্স্ট পেপারেও 40 পেয়েছে, হচ্ছে সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপারেও সে 40 মার্ক পেয়েছে। হ্যাঁ, তাহলে দুটি পত্রেই তার নাম্বার নির্ণয় করতে হবে। এখন সে 40 তো পেয়েছে, তাই না, একটাতে, তাহলে দুইটাতেই সেম পেয়েছে, তাহলে কি হবে, 2 দ্বারা গুণ হবে। এখন এটা হচ্ছে কত নাম্বার কলাম ছিল সেটা আমাদের একটু দেখে নিতে হবে। চলো আমরা একটু দেখে নিতে, কত নাম্বার কলাম, এটা বি নাম্বার কলামের 4 নাম্বার সারি। তাহলে এখানে কত 40 মান যে সেলে রাখা আছে এর নাম কি? এটা হচ্ছে, এই সেলটার নাম হচ্ছে বি। এই সেলটার নাম কি? এই সেলটার নাম হচ্ছে বি। 4 নাম্বার কলামে আছে B4। তাহলে B4 যেহেতু সে ডাবল করেছে, একই মার্ক বাংলা ফার্স্ট পেপারে যেটা পেয়েছে সেটাও সেকেন্ড পেপারে পেয়েছে, B4 × 2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখি আমাদের এটা কোথায় আছে, চলো এই যে B4 × 2 সমান সমান চিহ্ন অবভিয়াসলি হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই জায়গায় আমি কিন্তু এইরকম যদি গুণ দেই, এই যে B4 × 2 যদি লিখি তাহলে ভুল, আমাকে গুণ চিহ্ন এখানে মাঝখানে স্টারের মতন হইতে হবে, ঠিক আছে, স্টারের মতন হইতে হবে, নাহলে কিন্তু ভুল, ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে, স্টারের মতন হইতে হবে। কেউ আবার ওইখানে যদি ধরো এরকম স্টারের মতন না দিয়ে এই অপশনে ধরে নর্মাল গুণের মতন দিয়ে দিল, তখন তোমার ভুল হয়ে যেতে পারে, তুমি ভুল জায়গায় আসতে পারো। সো মাথায় রাখতে হবে গুণ চিহ্ন হচ্ছে স্টারের মতন। হ্যাঁ, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাব আমরা। উদ্দীপকে কি দেওয়া আছে চলো একটু দেখি। পরের কোশ্চেনে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 163 নাম্বার প্রশ্নের উত্তর দাও। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমাদের গুণ করতে হবে, ইন্ডিভিজুয়ালি আমরা গুণ করব, তাই তো? আচ্ছা, এবার দেখো দৈর্ঘ্য দেওয়া আছে কিসে? দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আমাদের A নাম্বার কলামে, A1-এ, আর এটা হচ্ছে 2-তে, ঠিক আছে? তাহলে A2-তে রাখা আছে বেসিক্যালি মানটা, ঠিক আছে, A2-তে 80 দেওয়া আছে, আর এটা হচ্ছে B2-তে 60 দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 80, প্রস্থ দেওয়া আছে 60, ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এইখানে হচ্ছে C2-তে নাম্বারটা হবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে হয়ে যাচ্ছে। এখন গুণ করার সূত্রটা কি ছিল? A2 × B2, তাই তো, A2 × B2, অথবা এটার বদলে আমরা লিখতে পারি কি প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট ব্র্যাকেট দিয়ে A2 = B2, ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। আর কোনটা আছে আমাদের এটা দেখতে হবে। যে বলছে C2 সেলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কোন সূত্র বা ফাংশনটি ব্যবহৃত হবে? প্রোডাক্ট A2 × B2 হবে? এটা হবে না, কারণ এখানে সমান সমান চিহ্ন দেওয়া নেই, এটা বাদ। তারপরে কি বলছে? সমান সমান চিহ্ন প্রোডাক্ট A2 = B2, তাহলে এটাই তো অ্যান্সার হওয়ার কথা, তাই না? এটাই অ্যান্সার। দেখো পরেরটাও আবার ভুল দেওয়া, এই যে এখানে কি ভুল দেওয়া, এইখানে ছোট হাতের এ লেখা, স্মল লেটারের মধ্যে এ লেখা। হ্যাঁ, তাহলে আমাদের স্মল লেটার না ক্যাপিটাল লেটার আমাদের এটা খেয়াল রাখতে হবে। এটা যেহেতু এ বড় দেওয়া, বড় এ দেওয়া, বড় হাতের এ দেওয়া, তাহলে এখানে বড় হাতের এ হবে, ঠিক আছে? ছোট হাতের হলে ছোট হাতের, এখানেও এটা ভুল কেন? সমান সমান চিহ্ন দেওয়া নাই, তাই এটাও ভুল, এটাও ভুল। আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনে যাব। পরেও একটা উদ্দীপক দেওয়া আছে, দেখি কি বলছে। নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য আলোকে 164 এবং 165 নম্বর প্রশ্নের উত্তর দাও।
এ নাম্বার কলামে দেওয়া আছে দ্রব্যের নাম। তোমার ধরো তোমার আম্মু বলছে যে ডাল কিনে নিয়ে আসো, ঠিক আছে, তোমার আম্মু বলছে বাজার থেকে ডাল কিনে নিয়ে আসবা। সো ডাল, দ্রব্যের নাম হলো ডাল। ডালের দাম কত? দাম হলো 120 টাকা, ঠিক আছে, 120 টাকা। এইবার পরিমাণ তোমার আম্মু বলে দিছে 60 কেজি ডাল কিনে নিয়ে আসতে। কয় কেজি? 60 কেজি ডাল কিনে আসতে। তাহলে তোমার মোট কয় টাকা খরচ হবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে দাম, টাকা লিখছে, তার মানে এখানে 1 কেজির দাম হলো 120 টাকা। তাহলে তার কয় কেজি লাগবে? 60 কেজি লাগবে। তাহলে 1 কেজি 120 টাকা হলে 60 কেজি হলে এটা দ্বারা এটাকে গুণ করে দিব, যেটা আসবে সেটাই অ্যান্সার, তাই তো? আচ্ছা, এখানে বলছে প্রশ্নবোধক চিহ্ন যে সেলটা, ঠিক আছে, এর নাম কি? দেখো, উদ্দীপকের আলোকে প্রশ্নবোধক সেলের ঠিকানা কি? সেলের ঠিকানা তো আমরা সবাই জানি, ডি নাম্বার কলামে 2 নাম্বার সারিতে অবস্থান করছে, এটার নাম হলো D2। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, তারপরে পরের প্রশ্ন, উক্ত সেলের সঠিক সূত্র কি? গুণ করতে হবে। গুণ করতে হবে কোনটা? এইটা আর এইটা। এটা কোন সেল আছে? এটা হচ্ছে বি নাম্বার কলাম আছে। তাহলে এটা কিসে আছে? B2-তে। এটা কিসে আছে? সি নাম্বার কলামে 2 নাম্বার সারিতে। এটার নাম হচ্ছে C2। তাহলে B2 ইন্টু C2, তাই না? ওই যে সেম আগের সূত্রে B2 ইন্টু C2 সমান সমান দিয়ে। এটা যদি না থাকে অপশনে, তাহলে কোনটা থাকবে? ওই প্রোডাক্ট দিয়ে থাকবে। চলো একটু দেখি প্রোডাক্ট দিয়ে আছে কিনা। B2 আর C2 খালি মনে রাখি আমরা। এই দেখো অপশন দেওয়া আছে প্রোডাক্ট 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 B2 ইন্টু C2। কোথায় আছে? প্রথমটাই অ্যান্সার, তাই না? অন্য কোথাও কিন্তু নাই, দেখছো? সেল চেঞ্জ। তো অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচে ওয়ার্কশিটের আলোকে 66 আর হচ্ছে 166 167 নাম্বার কোশ্চেনের উত্তর দাও। দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বসে, ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে বসে। আচ্ছা, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, এখানে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্নের সূত্রের মান নির্ণয় করো, তাই বলছে। ওকে, তো আমরা এখানে গুণ করব, ভূমি গুণ উচ্চতা করে দিব, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কিভাবে আমরা গুণ করব? আমাদের গুণ করার সিস্টেমই দুইটা, একটা হলো দুইটা সংখ্যা গুণ করা যায় বা প্রোডাক্ট দিয়ে করা যায়। এটা কত নাম্বার কলামের কত নাম্বার সারিতে আছে খালি এটা জাস্ট আমাদের খেয়াল রাখতে হবে। এটা দেওয়া আছে হচ্ছে A4 আর B4। আচ্ছা, এবার আমরা দেখে নিলাম A4 B4। এবার আমরা একটু দেখবো A4 B4 কোথায় কোথায় দিয়ে গুণ করছে। A4 আর B4 গুণ করছে, সমান সমান চিহ্ন আছে, এটা সঠিক। সমান সমান চিহ্ন আছে, প্রোডাক্ট লেখা আছে, A4 B4 দেওয়া আছে, সঠিক। এখানে রেঞ্জ বোঝানো হয়েছে, কিন্তু এখানে প্লাস চিহ্ন দিছে। প্লাস হলে তো আর এখানে প্রোডাক্ট হইতো না, হয়তো কি সাম বা সামেশন। তার মানে এটা ভুল, দেখেই বোঝা যাচ্ছে এটা বাদ। তাহলে 1 আর 2 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রোডাক্ট দ্বারা কি বলছে পরের কোশ্চেনে? প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়? প্রোডাক্ট দ্বারা আমরা বলছি প্রোডাক্ট মানে গুণ করা, তাই না? প্রোডাক্ট মানে গুণ করা। যদি এখানে বলতো সামেশন দ্বারা কি কোনটিকে বোঝায়, তাহলে কি হইতো? যোগ করা। যদি বলতাম যে সাবট্রাকশন দ্বারা কোনটিকে বোঝায়, তখন কি হইতো? বিয়োগ করা। যদি বলতাম ডিভিশন দ্বারা কি বুঝাইতো, তাহলে কি হইতো? ভাগ করা। তাহলে এইভাবে আমরা কিন্তু যদি এখানে চেঞ্জ হয় তাহলে অ্যান্সারও চেঞ্জ হবে, এই আর কি। আচ্ছা, এরপর আবার একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের ওয়ার্কশিটের আলোকে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার দাও, তাই বলছে। আচ্ছা, দ্রব্যের নাম তেল, দাম হলো 110 টাকা, পরিমাণ 70 কেজি। এবার বলছে মোট কত। সেলের নাম জিজ্ঞেস করছে, প্রশ্নবোধক দেওয়া আছে। উক্ত সেলের সবগুলো দেখো বোর্ডে আসছে, প্রায় একই টাইপের কোশ্চেন কতবার বোর্ডে আসছে খেয়াল করছো? সেগুলো সব ইম্পর্টেন্ট, আমরা জাস্ট খালি মনে রাখবো আর প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করলে আমরা পেরে যাব। সো আমাদের সেল নাম্বার জিজ্ঞেস করছে, এটা ডি নাম্বার কলামের 2 নাম্বার সারিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে D2। বলছে উক্ত সেলের সঠিক সূত্র কোনটি? তাহলে আমাদের যেহেতু তেল একই সিস্টেম, আগের বারে ডাল যেরকম বের করলাম, আমাদের বলছে 110 টাকা কেজি দাম, 70 কেজি কিনতে বলছে, দুইটাকে গুণ করে দিব। গুণ করার সূত্র তো আমরা জানি, এটা হচ্ছে B2 সেলে আছে, এটা C2-তে আছে। তাহলে ইকুয়াল ইকুয়াল প্রোডাক্ট B2 ইন্টু C2, B2 ইজ টু C2 ইন্টু না, B2 ইজ টু C2। এই রেঞ্জটা কিন্তু সঠিক থাকতে হবে। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। ওকে, পরবর্তী প্রশ্নে কি বলা আছে? নিচে স্প্রেডশিটের আলোকে 170 71 নম্বর প্রশ্নের উত্তর দাও। দ্রব্যের নাম চাল, ক্রয় মূল্য 40 টাকা, পরিমাণ দেওয়া আছে গম 65 টাকা, আর হচ্ছে পরিমাণ দেওয়া আছে 15। আচ্ছা, মোট ক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য। আচ্ছা, এবার বলছে চালের মোট ক্রয় মূল্য নির্ণয় এর সূত্র। এখন ক্রয় মূল্য বের করতে বলছে, চাল দাম কত, এনে বলছে ক্রয় মূল্য।
এখন মোট ক্রয় মূল্য তো নির্ণয় করতে হবে। এখন একটা চাল তোমাকে কিনতে বসে, একটা চাল তো আর কেনা যায় না, চাল কিনতে বসে 40 হচ্ছে টাকা কেজি, কেজি এখানে দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে, এখানে হচ্ছে 40 টাকা কেজি, আর পরিমাণ দেওয়া আছে হচ্ছে 20 মানে হচ্ছে 20 কেজি কিনে নিয়ে যেতে বসে বাসায়, তাহলে 40 × 20 এই দুটাকে গুণ করে দিতে হবে। তাহলে আমাদের গুণ করার সূত্র কি? গুণ করার সূত্র হচ্ছে B2 C2, দুটাকে গুণ করে দিব, এখানে লিখবো, ঠিক আছে? এটাই হচ্ছে মোট ক্রয় মূল্যটাই নির্ণয় করতে বসে, এই যে মোট ক্রয় মূল্য। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে প্রোডাক্ট লিখবো, তারপর হচ্ছে B2 = C2 লিখবো, ঠিক আছে? অথবা আমাদের এভাবে করা যায়, ইকুয়াল ইকুয়াল দিয়ে সমান সমান চিহ্ন দিয়ে B2 × C2, ঠিক আছে? এই যে দেখায়, আরেকবার দেখায়, দেখো একটু, B2 × C2 এভাবে করা যায়। আর একটা কি, ইকুয়াল ইকুয়াল দিয়ে প্রোডাক্ট লিখে করা যায়। ইকুয়াল ইকুয়াল কোথায় আছে? সমান সমান চিহ্ন কোথায় আছে? সমান সমান চিহ্ন এখানে আছে, এখানে আছে নাই, তাহলে এটা বাদ, এটাও বাদ, তাহলে কোনটা হবে? এই দুইটার মধ্যে একটা হবে। আগে প্রোডাক্ট লিখতে হবে, প্রোডাক্টের আগে কি ব্র্যাকেট দেওয়া যাবে? যাবে না, তাহলে এটাও ভুল বোঝাই যেতেছে। তাহলে আগে প্রোডাক্ট লিখতে হবে, তারপরে ব্র্যাকেট দিতে হবে, তারপরে রেঞ্জ দিতে হবে। রেঞ্জ কি? B2 আর C2, তাহলে B2 আর C2 কোথায় আছে? B2 তারপর C2, এই যে এটাকে রেঞ্জ বলে, আমরা আগে হিসেব বললাম। সো অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার কি? অ্যান্সার ঘ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা আছে? এইখানে এই একই কোশ্চেনে এটা B2-তে আর C2-তে আছে, এটা মনে রাখি। গমের নিয়ে আলোচনা করতে বসে, 5% লাভে গমের বিক্রয় মূল্য কত? এখন এই যে মোট বিক্রয় মূল্য আছে না, এই জায়গাটায় বের করতে বলছে, ঠিক আছে? এই জায়গাটায় যে তার মোট বিক্রয় মূল্য কত, এটা বের করতে বলছে। এখন B2 আর C2 দিয়ে আমরা মনে রাখি, আমরা যাই নিচে যাই, আমরা দেখি, যেহেতু বলছে বিক্রয় মূল্য কত, এখানে আমরা একটু ফাঁকা জায়গা আছে, আমরা এখানে ম্যাথটা করবো। সো আমাদের প্রথমত গম দেওয়া আছে, সরি এটা B2 C2 না, 1 মিনিট, আমরা এখানে একটু নিচে নামাইনি, এটা হচ্ছে B3 C3। তো একটু দেখি, এই যে কোশ্চেনটায় 5% লাভে গমের বিক্রয় মূল্য নির্ণয় করতে বসে, তার মানে এখানে নির্ণয় করতে বসে। এটা B3-তে ক্রয় মূল্য দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে। আগে প্রথমে আমাদের লভ্যাংশ বের করতে হবে। লভ্যাংশ বের করার সূত্র কি সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথমে ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। এখন ক্রয় মূল্য নির্ণয় তো আমরা আগেই শিখলাম একটু আগে, তাই না? এই দুটোকে গুণ করে এই করে আমরা এখানে বের করব। তাহলে এটা কোন ঘর? এটা D3 ঘর। তাহলে আমরা ক্রয় মূল্য বের করছি, D3 বের করছি। বের করার পরে যেটা আসবে সেটার সাথে আমি এই যে লাভের অংশ 5% লাভ করছি না, 5% আমরা এখানে গুণ করে দিব। এইটা হচ্ছে আমাদের লভ্যাংশ বের হইলো। বের হওয়ার পরে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করবো। এখন এটা তো লভ্যাংশ ছিল, এটার সাথে আবার কি করতে হবে? যোগ দিতে হবে, আবারও D3 যোগ দিতে হবে। যেটা আসবে সেটাই অ্যান্সার। এখন এখানে দেখিয়ে বোঝা যাচ্ছে ক। আবার আমি একটু ক্লিয়ার করে বুঝাই, একটু ভেঙে বুঝাই। আবারও সেই কলমের উদাহরণ দিবা। আবারও একটু আগে কলমের উদাহরণ দিছিলাম না, যে এই কলমটা তুমি কিনে নিয়ে আসছো 3 টাকা দিয়ে, তারপরে তুমি বিক্রি করতেছো 5 টাকা দিয়ে। লাইক আমরা যে কোনো দোকান থেকে এটা কি 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসি না? তো এই যে 3 টাকা দিয়ে ফার্স্টে আমি কিনে নিয়ে আসছি, 5 টাকা দিয়ে বিক্রি করবো, তাহলে কয় টাকা লাভ? 2 টাকা লভ্যাংশ। সো এই লভ্যাংশটা আগে বের করে নিতে হবে। নিয়ে ওই 2 টাকার সাথে এই 3 টাকা দিয়ে কিনে নিয়ে সেটা যোগ করে দিব। যোগ করে দিলে 5 টাকা হইলে সেটা দিয়ে আমি বিক্রি করবো। একটু আগেই আমরা এরকম একটা ম্যাথ দেখাইছিলাম এবং এই উদাহরণটাই দিছিলাম, আশা করি তোমাদের মনে আছে। সো এই যে আমি এই যে D3 বললাম, এটা হচ্ছে সেই ক্রয় মূল্য। অর্থাৎ তুমি কয়টা কলম কিনে নিয়ে আসছো, ধরো 5টা, 10টা, 15টা, 20টা, এই হচ্ছে পরিমাণ। এখন তুমি এটা কয় টাকা দিয়ে কিনে আসছো? এই টাকা। এখন দুইটা মিলে গুণ করে যেটা আসবে সেটাই তো তুমি ক্রয় মূল্য, তুমি কিনে নিয়ে আসছো। এইবার তোমার লভ্যাংশ বের করতে হবে। এই সেই লভ্যাংশের জন্য তুমি কতটুকু লাভ রাখবা? 5% লাভ রাখবা, সেটা বের করলা। 5% লাভ রাখার পর 5% লাভ রাখার পর এই যে দেখো এখানে গুণ চিহ্ন কিন্তু ভুল দিছিলাম, এখানে একটা দাগ হবে, তাই না? সো এই করার পরে এই যে এইটুকু আমাদের বের হয়ে যাওয়ার পর এটা হচ্ছে কি আমার লভ্যাংশ, লাভের অংশ। লাভের অংশ পাওয়ার পর আমাকে এই যে কিনে নিয়ে আসছিলাম না 3 টাকা দিয়ে, এটা তো যোগ করতে হবে। এই সেই 3 টাকা আবারও যোগ করছি, যোগ করে যেটা বেরোইছে সেটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, মানে সেই দামই আমি বিক্রি করব। বুঝতে পেরেছি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যান্সার হচ্ছে এইটা, ক। পরের প্রশ্নে যাব আমরা। আচ্ছা, আবার একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপক দেখে আমাদের আবারও পরের কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে। বলা আছে পণ্যের নাম চাল, ডাল, তেল। প্রতি কেজির দাম, 1 কেজি চালের দাম 45 টাকা, পরিমাণ 5 কেজি। ব্যয় দেওয়া আছে এখানে কয় টাকা ব্যয়?
পরে করলেই হবে, ডাল এরকমভাবে সেম সেম দেওয়া আছে। এখন বলছে ডি সেলে, ডি সেল কোনটা, এটা না ডি সেল, আচ্ছা এটা ডি সেল। ডি সেলে চালের মূল্যের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে? এখন এই যে ডি সেলে চালের মূল্য কোন জায়গায় বসবে? এটা চাল না, চালের ঘরে বসবে, তাহলে এই ঘরে বসবে, তাহলে অ্যান্সার হচ্ছে এই ঘরে বসবে। হ্যাঁ, এই ঘরে, এই যে তাই বলছে ডি সেলে, ঠিক আছে, এই সমান সমান দিলাম। চালের মূল্য কত হবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। এখন সোজা একদম, আমাকে আম্মু ধরো বলছে তুমি যাও চাল কিনে নিয়ে আসো, 5 কেজি চাল কিনে নিয়ে আসবে। এখন তুমি যা কি করবা? যা বলবা যে ভাই চালের দাম কত বলেন, তাই না? সে বলবে কেজি 45 টাকা, কেজি মানে 1 কেজি। তাহলে তুমি হিসাব করবা, ও আমাকে 5 কেজি কিনতে বলছে, তাহলে 1 কেজি 45 টাকা হলে 5 কেজি কত, মনে মনে 5 দ্বারা গুণ করবা। তাহলে এটার সাথে এটা কি করবা? গুণ করবা, তাই না? সো আমরা গুণ চিহ্ন এটাকে জানি। তাহলে এই যে এটা হচ্ছে B2 তে আছে, এটা C2 তে আছে, তাহলে B2 ইন্টু C2। ওকে, এটা কোথায় আছে দেখি, কোথায় আছে? এই যে কত আছে, অ্যান্সার হচ্ছে ক। ওকে, আবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলছে D5 এ। এখন D5 কোনটা? এটা না D5, তাই তো? এটা D নাম্বার কলাম ছিল, উদ্দীপকটা দেখা যাচ্ছে না, উপরে চলে গেছে, আমি লিখে দিলাম এটা D5। D5 সেলে মোট ব্যয় সূত্র কত? এখন মোট মানে এগুলো সব বের করে তারপর যেটা আসবে সেইটা আর কি বের করতে বলছে, মোট। এখন এটা ছিল B2, এটা ছিল C2, এই অনুসারে এটা B3, এটা C3, এটা D3, এটা হচ্ছে B4, এটা হচ্ছে C4। হ্যাঁ, এভাবে আমাদের বের করতে হবে। এখন আমরা কিভাবে বের করব? আমাদের এই সবগুলো হচ্ছে, এখানে কি হচ্ছে D2, D3, D4, তাই তো? এখন আমাদের কাজ হচ্ছে মোট নির্ণয় করা। মোট নির্ণয় আমরা কিভাবে করব? সবগুলো আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? D2, এই D2, D3, D4 যোগ করে দিব, যোগ করলে মোট বের হয়ে যাবে। কারণ আমি তো এখানে বের করছি চালের দাম এত, ডালের দাম এত, তাই তো? এবার সবগুলো আমি, ধরো আম্মু বলছে চাল, ডাল, তেল কিনে নিয়ে আসবা 5 কেজি, 2 কেজি আর হচ্ছে 1.5 কেজি, ঠিক আছে? কিনে নিয়ে আসতে বলছে। এখন তুমি সবগুলো কেনার পর হিসাব করছো যে কয় টাকা খরচ হয়েছে, ঠিক আছে? তুমি হিসাব করেছো যে আমার জন্য কয় টাকা বাইচে আছে, এটাকে তো আমি পাবো, তাই না? এখন তুমি হিসাব করছো, হিসাব করার পর দেখতে পাচ্ছ যে তার মানে যোগ করতে হবে মনে মনে। তাহলে D2, D3, D4 যোগ করে ফেললাম। যোগ করলে যেটা আসবে সেটা তোমার ব্যয় হয়েছে, আর বাদ বাকি যেটা আছে ওইটা তোমার পকেট খরচ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, বুঝতে পারছি। এবার পরের কোশ্চেনে চলে যাব। ওকে, পরের কোশ্চেনে বলছে আবার একটা উদ্দীপক দেওয়া আছে, চলো একটু ভালো মতো দেখি আমরা উদ্দীপকটা। উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে দ্রব্যের নাম, ঠিক আছে? এখন চাল ডাল কিনছে, এখন আমরা একটু ইউরিয়া, পটাশ, হ্যাঁ, তারপর হচ্ছে ফসফরাস, মানে একটু ক্ষেত খামার এখন কাজ করবো আর কি, এগুলো আমরা কিনে নিয়ে যাব ক্ষেতের জন্য, ঠিক আছে? এগুলো দিলে আমাদের উর্বরতা বাড়বে ক্ষেতের। আচ্ছা, যাই হোক, দ্রব্যের নাম দেওয়া আছে, কেজি দেওয়া আছে। যখন লেখা থাকবে দর প্রতি কেজি, হ্যাঁ, তখন বুঝবা যে এটা হচ্ছে 1 কেজি, 1 কেজির দাম এত 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 এত, পরিমাণ এত এত পরিমাণ লাগবে, 45 কেজি লাগবে, তারপর হচ্ছে 25 কেজি লাগবে, এরকম। সো এখানে প্রশ্নটা আগে দেখি। প্রশ্ন বলছে যে প্রশ্নবোধক চিহ্নটির সেল অ্যাড্রেস কি? আমরা সবাই জানি প্রশ্নবোধক চিহ্নটির সেল অ্যাড্রেস কি। এটা এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটা D নাম্বার কলাম, সো D আগে কলাম পরে সারি, সারি নাম্বার কি 3, তাহলে এখানে D3। কোথায় D3 আছে? D3 এই যে D3, তাহলে অ্যান্সার হচ্ছে 3, ঠিক আছে? গ। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে প্রশ্নবোধক চিহ্নটির ঘর পূরণের জন্য ফর্মুলা। তার মানে এইখানে আমাদের ফর্মুলা কি হবে, সূত্র কি হবে? সূত্রের আগে সবসময় সমান সমান চিহ্ন, আমি আগেই বলছি সমান সমান চিহ্ন দিয়ে নিছি আমি, ঠিক আছে? অপশনে যদি কোনো জায়গায় সমান সমান চিহ্ন না থাকে তাহলে ওইটা আগে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? চিন্তাই করবা না ওই দুইটা নিয়ে যে এটা কি হবে। আগে যেখানে প্রশ্নবোধক চিহ্ন, এই সমান সমান চিহ্ন দেওয়া নাই, ওকে, দুইটা বাদ। ওকে, আচ্ছা, তাহলে সমান সমান চিহ্ন দিলাম। এরপর কি বলছে যে দাম কত, তাই না? সো দাম নির্ণয় তো আমরা পারি আগে থেকে। তো আমাদের এটা হচ্ছে পটাশের ঘরে, পটাশের হচ্ছে 100 হচ্ছে আমাদের 68 টাকা, ঠিক আছে? 68 টাকার সাথে 58 গুণ করতে হবে, গুণ করে দিলে বের হয়ে যাবে। সো আমরা এই যে গুণ চিহ্ন এটা, সো এটা হচ্ছে B3 আর এটা C3, তাই তো? মানে এখানে এই সমান সমান চিহ্ন দিয়ে B3 ইন্টু C3 সমান সমান চিহ্ন থাকতে হবে। আমি এখানে এমনি আর কি করছি, সমান চিহ্ন না থাকলে মানে ভুল অ্যান্সার। হ্যাঁ, সো এটা কোথায় আছে দেখি তো, এই যে এটা মিল পাইছি, আমরা মিল পাইছি, অ্যান্সার হচ্ছে খ। বুঝতে পেরেছি? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাই আমরা।
সো দেখো বলা আছে নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো 176 এবং 77 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক্রয় মূল্য দেওয়া আছে, লাভ দেওয়া আছে, বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। ওকে ফাইন, আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। প্রশ্নবোধক চিহ্ন কি? সেল নাম্বার হচ্ছে, এটা হচ্ছে C2। C2 কোথায়? এই যে এটা। তারপরে পরের কোশ্চেন, বিক্রয় মূল্য নির্ণয় করো। তো বিক্রয় মূল্য নির্ণয় আমরা ইতিমধ্যে শিখেই গেছি, তাই না? সো বিক্রয় মূল্য হচ্ছে আমাদের ফার্স্টে ক্রয় মূল্য আর হচ্ছে লাভ যেটা সেটা দিয়ে গুণ করতে হবে। সমান সমান দিয়ে গুণ করলাম, সরি 2 হবে, 3 লিখে ফেলছি। ঠিক আছে, করলাম। লাভের অংশ এই যে পার্সেন্টেজ দিলাম, এটা হচ্ছে লভ্যাংশ। লভ্যাংশ বের হওয়ার পরে আমাদের আবার হচ্ছে যে লভ্যাংশ বের হওয়ার পরে ক্রয় মূল্যটা আবার যোগ করে দিতে হবে। এই হচ্ছে ক্রয় মূল্য, আবার যোগ করে দিলাম। A2 ইন্টু B2 পার্সেন্টেজ প্লাস A2, এটা কোথায় আছে আমরা একটু দেখব। এই যে A2 ইন্টু B2 পার্সেন্টেজ A2, অ্যান্সার হচ্ছে ঘ 4। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। একই টাইপের প্রশ্ন আমরা এখন আশা করি সবাই পারবো, তাই না? নেক্সট কোশ্চেন, এটা একটু কঠিন কিন্তু আমরা সবাই পেরে যাব। দেখো বলা হয়েছে কালাম, তার নাম, তার বেসিক স্যালারি 22,000 টাকা, মেডিকেল খরচ 500 টাকা, আর হচ্ছে PF% কাটিং হয় এবং নিট স্যালারি এই দেওয়া আছে। এখন কথা হলো নিট স্যালারি, এই যে নিট বেতন, নিট স্যালারি নিট বেতন, নিট বা প্রাপ্ত বেতনের জন্য সঠিক ক্রম নিচের কোনটি? এখন তাকে বলছে সঠিক স্যালারিটা বের করতে। এখন সঠিক স্যালারি বের করতে হবে, সোজা বিষয় একদম। আমরা একটু দেখব। সো প্রথমেই আমাদের এটা কত নম্বর কলামের কত নম্বর সারিতে আছে এটা একটু লিখে নিই। এটা আছে হচ্ছে C4 এ আর এটা আছে হচ্ছে D4 এ। ওকে, এখন আমি ধরো একটা জায়গায় জব করি, আমরা হচ্ছে 22,000 টাকা বেতন পাই, ভালো কথা। এখন সেখানে আবার আমাকে একটা মেডিকেল ভাতা দেয়, মেডিকেল একটা খরচ দেয়, তাহলে দুইটা কি হবে? যোগ হবে বেতনের সাথে। এটা আমাকে এক্সট্রা দেয়, তাই না? তাহলে এই দুইটা যোগ করলাম, এই দুইটা যোগ হইলো, ঠিক আছে। এরপরে আমার এটা হচ্ছে C4 D4, এটা কি তাহলে E4 না? E4 তো, এটা হচ্ছে E4 সেল, হ্যাঁ E4। এবার এইটা হচ্ছে আমার কাট হয়ে যায়, মানে হচ্ছে আমাকে একটা তহবিল বা আমাদের ওই যে পার্সেন্টেজ দিতে হয় না, কর বা ট্যাক্স, সেই ট্যাক্সটার কথা এনে বলছে, এই ট্যাক্সটা কেটে নিবে। তাহলে এটা কি? এই দুইটা আমি পাইলাম, এই দুইটা যোগ হইলো, এটা যোগ হইলো, ভালো কথা। কিন্তু এটা কি হবে? কাট হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস হবে, বিয়োগ হবে। এইটাই হচ্ছে আমাদের এই নিট স্যালারি। দেখো এই যে C4 প্লাস D4 মাইনাস E4, ঠিক আছে, মাইনাস E4, এটা হচ্ছে নিট স্যালারি। অথবা আমরা এখানে যে পার্সেন্টেজ দিয়ে বের করছি, এখানে পার্সেন্টেজ যদি দেওয়া থাকে উপরে, সেই পার্সেন্টেজ দিয়ে আমরা বের করতে পারি। মানে পার্সেন্টেজ দেওয়া নাই, সো আমাদের এই যে দেখো এইখানে এটাই অ্যান্সার, খ হবে অ্যান্সার, হ্যাঁ ওকে। অথবা আমরা এই যে স্যালারির সাথে কত পার্সেন্ট ট্যাক্স দিই এভাবেও বের করা যায়, কিন্তু এখানে পার্সেন্টেজ দেওয়া নাই, তাই আমরা এইভাবে হিসাব না করে এইটার হিসাব করব, দিয়ে আমরা অ্যান্সার বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে কি বলা আছে? পরবর্তী একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটা পড়ে আমরা হচ্ছে প্রশ্ন পড়ব। দেখি, নিচের উদ্দীপকটি পড়ে 179 এবং 180 নম্বর প্রশ্নের উত্তর দাও। নাম হচ্ছে হাফিজ। হাফিজ হচ্ছে বেসিক বেতন পায় হচ্ছে 17,500 টাকা। তার হাউস রেন্ট মানে বাসা ভাড়া, ঠিক আছে, এই সে বাসা ভাড়া পায় তার বেতনের 45%, ঠিক আছে। এবার তার মেডিকেল খরচ দেয় অফিস থেকে, কত? 900 টাকা দেয়, এবং কল্যাণ তহবিলের চাঁদা তাকে দিতে হয় 350 টাকা। তার নিট স্যালারি কত? এবার কোশ্চেন বলছে, কোশ্চেনটা আমরা একটু ভালো মতো দেখি। কোশ্চেনটা কি? কোশ্চেনে বলছে, উদ্দীপক তো বুঝলাম, কোশ্চেনে বলছে হাউস রেন্ট বের করো। তার মানে হাউস রেন্ট কোনটা? এটা প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হাউস রেন্ট আমরা বের করব। এটা সি ইসে আছে, এই সমান সমান দিলাম। এই তার বেসিক বেতন কি? B2 তে আছে না? বি নাম্বার কলামের 2 নাম্বার সারিতে B2। আচ্ছা, এবার কত? 45% সে পায়, তাহলে এই গুণ করে দিব 45%, ঠিক আছে, গুণ করে দিব, যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার, হাউস রেন্ট। তাহলে অ্যান্সার এইটা, তার বেতনের সে 45% সে
পায় আর কি, বাড়ি ভাড়া পায়। ওকে, এরপরে বলছে হাফিজ এর নিট বেতন কত। নিট বেতন মানে নিট স্যালারি কত, এটা বের করতে বলছে আমাদের। তো আমাদের বিষয়টা আমরা এখন ক্যালকুলেটরে করে দেখাবো এবং সূত্রটা দেখাবো। সো প্রথমে আমাদের বাড়ি ভাড়া তো আমরা এখান থেকে রেন্ট থেকে বের করলাম, এটা যেটা বের হবে সেই মানটা আগে বের করবা, সেই মানটা বসাবা, ঠিক আছে। এই যে হাউস রেন্ট, তাহলে এই কাজটা আগে করতে হবে, B2 ইন্টু 45%, এইটুকু আমাদের আগে বের করতে হবে। দেন প্লাস কি আমাদের বাড়ি ভাড়া কত, মানে বেসিক বেতন কত তার 70,500 টাকা, তো সে এটার সাথেই পায়, এটা তো বাড়ি ভাড়া ছিল। সো প্লাস 70,700 টাকা, এটা হচ্ছে B2-তে আছে, তাহলে এই যে B2, ঠিক আছে, প্লাস করে B2 করছি নিচে, যেহেতু ওপরে জায়গা নেই। তারপর হচ্ছে সে মেডিকেল পায়, মেডিকেলের একটা টাকা পায়, মেডিকেলের টাকা কত D2, এই D2। তারপরে এইটা করার পরে, এইটুকু করার পরে তারপরে তাকে আবার চাঁদা দিতে হয়। চাঁদা কি, তাহলে বিয়োগ করতে হবে, তাকে একটা কল্যাণ তহবিলে চাঁদা দিতে, তাহলে বিয়োগ এটা, তাহলে 350 না লিখে এখানে E2 লিখলে ভালো হতো, আমি 350 লিখছি। এখন এই বিষয়টা আমি এখন তোমাদের ক্যালকুলেটর করে দেখাবো, চলো একটু দেখি আমরা সবাই। ওকে, এখন আমরা ফার্স্টে হাউস রেন্ট বের করতেছি। হাউস রেন্ট হচ্ছে B2 ইন্টু B2-তে ছিল হচ্ছে 17,000। তো চলো আমরা ক্যালকুলেটরে করে দেখাই। তো প্রথমেই আমাদের হাউস রেন্ট বের করতেছি। হাউস রেন্ট বের করার জন্য আমাদের বেতন থেকে, বেতনের কত পার্সেন্ট, 45% না, এই যে 17,500 টাকা সাথে গুণ করলাম 45, এই হচ্ছে পার্সেন্ট, দিলাম কত আসে 7,875 টাকা, 7,875 টাকা। এটার সাথে যোগ করব কি, এটা হচ্ছে সে বাড়ি ভাড়া পাইছে এত টাকা, ঠিক আছে। এবার তার তো বেতনটা আসেই, সো এই বেতন হচ্ছে 7,500 টাকা, এই হলো বেতন যোগ হলো। তারপর সে একটা পায় মেডিকেল ইন্স্যুরেন্স, মেডিকেলের জন্য টাকা পায় 900 টাকা পাইছে। এই যে টাকাটা পাইছে 26,275 টাকা, এখান থেকে তাকে আবার চাঁদা দিতে হয়। কিসের চাঁদা, কল্যাণ তহবিলের চাঁদা। সো এখান থেকে বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে 350, এই বিয়োগ করলাম 350, কত আসে 25,925, ঠিক আছে, 25,925 টাকা তার নিট বেতন। চলো আমাদের এই অপশনটা কোথায় আছে আমরা একটু দেখি। আমরা কোথায় ছিল 25,925, আমরা খুঁজে বের করতে চাইছিলাম, কোথায় আছে দেখি তো, 25,925 আছে, পাইছি আমরা, এই যে আনসার হচ্ছে খ। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 181 নম্বর কোশ্চেনে কি বলা আছে দেখি, হাফিজ সাহেবের বেসিক এর সাথে বাড়ি ভাড়া যোগ করার কথা বলা হয়েছে। বেসিক বের করার নিয়ম কি, বেসিক যে বেতনটা, সেই বেসিক বেতনের সাথে তার বাসা ভাড়াটা বের করতে বলছে। বেসিক বেতন ছিল 17,500 টাকা, সেটা B2-তে ছিল, সেটার সাথে 45% যদি আমরা পার্সেন্টেজ করে দিই গুণ করে, তাহলে আমার পুরো একটা তার বাসা ভাড়া আসে, তাহলে এইটুকু ছিল বাসা ভাড়া। সেই বাসা ভাড়ার সাথে কি যোগ করতে বলছে, বেসিক বেতন যোগ করতে বলছে, এই যে বেসিক বেতন যোগ করছে, অ্যান্সার হচ্ছে 2। এরপরে এই যে এইটুকু কোন ঘরে ছিল, এইটুকু রাখছিলাম কোন ঘরে, এইটুকু রাখছিলাম C2-তে, তাহলে C2 আর এটা কি B2, C2 প্লাস B2, তাই না, বলা যায় না, তাহলে অ্যান্সার হচ্ছে B2 প্লাস C2। তাহলে অ্যান্সার হচ্ছে যোগ করতে যেহেতু বলছে, এটা ছিল বেসিক বেতন আর এটা ছিল আমাদের বাসা ভাড়ায়, দুটো যোগ করে দিছি, সেই 2 আর 3 অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের ওয়ার্কশিটটির আলোকে আমাদের 182 এবং 83 নম্বর কোশ্চেনের উত্তর দাও। তাই বলছে ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা, লাভের হার দেওয়া আছে, বিক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। প্রশ্নবোধক চিহ্নের ঘরের নাম কি সেটা বলছে। কারণ প্রশ্নবোধক চিহ্ন কি দেওয়া আছে, সেল, প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে C2, তাই তো, এটা হচ্ছে সেলের নাম, C নাম্বার কলামে 2 নম্বর সারিতে আছে, অ্যান্সার হবে C2। এবার বলছে উক্ত সেলের সূত্র নির্ণয় করো। উক্ত সেল মানে এই যে এই সেলটার সূত্র কি হবে, ক্রয় মূল্য লাভের অংশ, তাহলে এই দুটাকে গুণ করে পার্সেন্টেজ করে দিলে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে A2-তে, এটা আছে B2-তে, তাহলে A2 ইন্টু B2 করলাম, এই দুটাকে গুণ করলাম, গুণ করার পর আমাদের কি করতে হবে, আমাদের পার্সেন্টেজ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ করার পরে আমাদের আসলো হচ্ছে এইটুকু লাভের অংশ। লাভের অংশ বের করবে, যেহেতু আমাকে বিক্রয় মূল্য নির্ণয় করতেছে, তাহলে বিক্রয় মূল্য নির্ণয় করার সূত্র আমরা জানি যে লাভের অংশ বের করার পর আমাকে ক্রয় মূল্য যোগ করতে হয়, এই ক্রয় মূল্য আবারও যোগ করতে হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এটা কোথায় আছে এটা আমাদের দেখতে হবে, A2 ইন্টু B2 প্লাস এই যেটা এখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে নাই, তার মানে এটা ভুল, এই সমান সমান চিহ্ন দেওয়া নেই মানে ভুল, তাহলে এই দুইটার মধ্যে একটা হবে, কোনটা হবে, এই যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে ঠিক আছে, এটাতে পার্সেন্টেজ নাই, তাহলে অবভিয়াসলি পার্সেন্টেজ হবে, অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 184 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। 184 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আব্দুর রহমান সাহেবের বাড়ি ভাড়া বের করার সূত্র কি। এখন আমরা উদ্দীপকে দেখেছিলাম কি, উদ্দীপকে দেখেছিলাম, চলো উদ্দীপকটা আবার দেখে আসি, দেখে আমরা কোশ্চেনটা সলভ করি।
এই যে উদ্দীপকে ছিল, তার নাম হচ্ছে আব্দুর রহমান, তিনি বেসিক বেতন পায় হচ্ছে 22,000 টাকা, তার বাড়ি ভাড়া হচ্ছে বাবদ পায় হচ্ছে 40%, অ্যান্ড হচ্ছে চিকিৎসা ভাতা 1500 টাকা, আর কল্যাণ তহবিলে তার 100 টাকা দিতে হয়। তাহলে তার নিট প্রাপ্য কি? এখন তার বাড়ি ভাড়ার যে বিষয়টা সেটা বের করতে বলছে। তো বেসিক যে এটা আছে B2-তে আছে, B2 আর C2 গুণ করে পার্সেন্ট করে দিলে বের হয়ে যাবে। চলো আমরা এটা বের করে ফেলি। সো যেহেতু বাসা ভাড়া বের করতে বলছে, B2 ইন্টু C2 করে পার্সেন্ট করে দিলেই হয়ে যাবে। দেখো B2 ইন্টু C2 করে পার্সেন্ট করে দিছে, এখানে সমান সমান চিহ্ন নাই, তার মানে এটা হবে না, সমান সমান চিহ্ন এটাতে আছে, তার মানে এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? C6 থেকে C9 ঘরের সংখ্যা গুণ করার জন্য সূত্র নিচের কোনটি? যেহেতু গুণ করতে বসে, গুণকে ইংরেজিতে আমরা কি বলি? আমরা ফাংশনের ভাষায় কি বলি? প্রোডাকশন লিখে প্রথমটা লাস্টেরটা লিখবো, রেঞ্জ লিখবো, তাহলেই হয়ে যাবে। সমান সমান চিহ্ন থাকলে সেটা সঠিক। এরপরে এই যে 1 নম্বর অপশনে কি বলছে? সমান সমান দিয়ে শুধু রেঞ্জ দিছে, রেঞ্জ দিলে কি হবে? হবে না, তার মানে এটা ভুল অ্যান্সার। পরবর্তী অপশনে কি বলছে দেখি। পরবর্তী অপশনে লিখছে C2 থেকে C9 পর্যন্ত। দেখো C6 থেকে C9 পর্যন্ত, তাহলে C6, C7, C8, C9, তাহলে সবগুলো গুণ করার কথা বলা হয়েছে। তাহলে C6 থেকে সবগুলো গুণ করছে না, 7, 8, 9 সবগুলো গুণ করে এই যে সমান সমান করে রেখে দিছে, তার মানে এটাও সঠিক। তাহলে 2 আর 3 সঠিক। 2 আর 3 কোথায় আছে? আমরা একটু অপশনটা দেখি, 2 আর 3 কোথায় আছে? 2 আর 3 আছে গতে, অ্যান্সার হবে গ। পরবর্তী টেবিলে চলে যাব। পরবর্তী টেবিলে কি বলা হয়েছে টেবিলটি দেখো এবং 186 এবং 87 নম্বর প্রশ্নের উত্তর দাও। ক্রয় মূল্য 1100 টাকা হলে লাভের হার 9% হলে বিক্রয় মূল্য কত? টেবিলটি কোন সফটওয়্যারের নির্দেশনা করে? টেবিলটি স্প্রেডশিট প্রোগ্রামের নির্দেশনা করে, তাহলে অ্যান্সার হবে স্প্রেডশিট। আচ্ছা, 187 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বিক্রয় মূল্য C3 নির্ণয়ের কোনটি সূত্র প্রযোজ্য? এখন বিক্রয় মূল্য সূত্র নির্ণয় করতে বলছে, সে একই অঙ্ক আমরা যে কলম দিয়ে বুঝিয়েছিলাম, সেম একই টাইপের অঙ্ক। ক্রয় মূল্য দেওয়া আছে, লাভের হার দেওয়া আছে, লাভের পার্সেন্টেজ, ঠিক আছে, লাভের হার মানেই পার্সেন্ট। হ্যাঁ, এখন আমাকে শতকরা নির্ণয় করে লাভের হারটা নির্ণয় করে তারপরে মানে লাভের যে পার্সেন্টেজ দিয়ে গুণ করে বের করে তারপরে ক্রয় মূল্যটা যোগ করে দিলে যেটা আসবে সেটাই বিক্রয় মূল্য। আশা করি মনে পড়ছে তোমাদের। এখন এটা দেওয়া আছে হচ্ছে বেসিক্যালি আমাদের দেওয়া আছে হচ্ছে A3-তে দেওয়া আছে, A3-র সাথে B3 গুণ করে যোগ করে দিব A3, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে এই যে গুণ করে পার্সেন্টেজ দিতে হবে কিন্তু মনে থাকে যেন, ঠিক আছে। এই যে A3 গুণ B3 পার্সেন্ট করে বের করলাম, বের করার পরে যোগ করে দিলাম আবারও A3, মানে ক্রয় মূল্যটা দিয়ে অ্যান্সার বের হয়ে গেল ক। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।